আজকে আমরা করব হচ্ছে গিয়ে কম্বিনেশন অফ রেজিস্ট্যান্সের মিশ্র সমবায়। মিশ্র সমবায়ে কি হবে? সবাই পেন খাতা রেডি করো। মিশ্র সমবায়ে একাধিক রোধ যখন একটা জটিল সার্কিট তৈরি করবে, কিছু রোধ থাকবে একে অপরের সাথে সমান্তরাল, কিছু তার সাথে থাকবে হচ্ছে সিরিজে। এই পুরো ব্যবস্থাটা যখন আমরা রেজিস্ট্যান্স বার করব, তখন তাকে বলা হচ্ছে মিশ্র সমবায়ের তুল্য রোধ। বার করার নিয়মের জন্য আমি বেসিক কিছু প্রিন্সিপাল আগের ভিডিওতে দিয়েছি, আগের ক্লাসে আলোচনা হয়েছে। সেই প্রিন্সিপালগুলোকে আমি আরেকবার মনে করাচ্ছি। ফার্স্ট হচ্ছে কি, যদি শ্রেণী সমবায় থাকে তাহলে রেজিস্ট্যান্স গুলো হবে হচ্ছে একের পর এক যোগ। মনে হয় যেন এখানে লেখা আছে, এবার দেখি। হুম হুম যদি শ্রেণী সমবায় হয়, যদি শ্রেণী সমবায় হয় তাহলে রেজিস্ট্যান্স গুলো কি করব, আমরা একের পরে একের সাথে যোগ করব। R1 প্লাস R2 প্লাস R3 ডট ডট ডট। যদি প্যারালাল সমবায় হয়, সমান্তরাল সমবায় হলে পরে 1/R ইজ ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এখান থেকে একটা কথা না বললেই নয়, যদি দুটো রেজিস্ট্যান্স থাকে, প্যারালাল সমবায়ে যদি দুইটা রেজিস্ট্যান্স থাকে, সংখ্যায় গুণে যদি আমি 2 পাই, একটাকে নাম দিলাম R1 আর একটাকে নাম দিলাম R2, সেই ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সকে শর্টে বার করার জন্য আমি কি শিখিয়েছিলাম? R1 ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস। মনে থাকবে কি বললাম? যদি দুটো রেজিস্ট্যান্স থাকে এবং তারা যদি সমান্তরাল অবস্থায় থাকে, তাহলে তুল্য রেজিস্ট্যান্স হচ্ছে গিয়ে R1 ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। শ্রেণী সমবায় যদি তুল্য থাকে, মানে একের অধিক থাকুক এক থাক, সিম্পল একটাই যোগ। এবার আসি হচ্ছে গিয়ে টোটাল কারেন্ট। আমি একে দেখাচ্ছি টোটাল কারেন্ট কাকে বলে। এটা হয়ে গেছে? হয়ে গেছে? এটা লেখা, এটা লেখা হয়ে গেছে। আচ্ছা, মেন কারেন্ট কি? দেখা গেল কোনো একটা জটিল সার্কিট আছে, জটিল সার্কিটে এখানে শ্রেণী সমবায় আছে, তার মধ্যে দুটো আবার সমান্তরাল সমবায় আছে, আবার এখানে গিয়ে দেখা গেল হয়তো তিনটে সমান্তরাল বেরোলো, এইরকম মানে একটা বিচ্ছিরি রকম পরিস্থিতি হয়ে একটা সুন্দর সার্কিট গঠন করলো, একাধিক রেজিস্ট্যান্স তার মধ্যে বসে আছে। ওকে, তো এই রকম পরিস্থিতি যদি হয়, তাহলে এখানে যদি আমরা ধরি R1, এটা হচ্ছে R2, এটা R3, এটা R4, এটা হচ্ছে R5। ভালো করে খেয়াল করে এই জায়গাটাকে, আগের দিনের ক্লাসে এটার ব্যাপারে কিছু বলিনি। যদি ব্যাটারিতে ভোল্টেজ যদি ভি হয়, এই সমীকরণটা নিয়ে কথা বলছি এবং সাথে আর দু একটা সমীকরণ আমি অ্যাড করব। মানে আগামী আজকে সারাদিন যে ক্লাসটাতে যে করাবো, যেগুলো কথাবার্তা হবে, তার সার সংক্ষেপ বলছি আমি। মজা গেল কি বলছি, কিভাবে অ্যাপ্লাই করবো, কিভাবে এগোবো, যাতে ফার্স্ট তোমরা করতে পারো তার ব্যবস্থা। তাহলে এখানে যদি ভি ভোল্টের ব্যাটারি অ্যাড থাকে, তাহলে ব্রাঞ্চে যখন যায় সমান্তরালে, আমরা কি বলেছি আগের দিনে, কি শিখেছি ক্লাসে, যে সমান্তরাল সমবায় থাকলে পরে একে অপরের সাথে ব্রাঞ্চে ডিস্ট্রিবিউটেড হয়। আই কারেন্ট গিয়ে একটাতে I1 একটাতে I2 হয়, আরো তিনটে ভাগ হলে পরে I1 I2 I3 এইভাবে ভাঙে, তাই নয় কি? এখানে গেলে পরে যেমন I1 I2 বলতে পারি, এখানে আবার জুড়ে যাচ্ছে, এটাতে আবার আই কারেন্ট যাবে, দিয়ে আবার তিনটেতে ভাঙ হবে, এটা I1 ড্যাশ I2 ড্যাশ I3 ড্যাশ, আবার ঘুরে গিয়ে যোগ হয়ে গিয়ে আবার আই হয়ে ফেরত আসবে। তাহলে আমি এখানে যেটা আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে এই আইটা। এখানে সমীকরণে এই আইটা কাকে রিপ্রেজেন্ট করছে? পুরো বর্তনীতে যে মূল কারেন্ট ছুটছে তার কথা বলছে। সেই মূল কারেন্ট আমাদের অঙ্ক করতে গেলে 99% কেসে মূল কারেন্টকে আগে বার করে নিতে হয়। কথাগুলো প্রত্যেকটাকে ভালো করে খেয়াল রেখো, অঙ্ক করতে গিয়ে তোমাদের সুবিধা হবে। 90 to 95% কেসে দেখা যায় যে ফার্স্টেই আইটাকে বার করতে হয়, আই না হলে পরে আর এগোনো যায় না। কারণ আই এমন একটা রাশি, প্রবাহমাত্রা, মূল প্রবাহমাত্রা এমন একটা রাশি, আমাকে প্রতিটা ব্রাঞ্চে কারেন্ট বার করে দেবে,
এবং প্রতিটা ব্রাঞ্চের রেজিস্ট্যান্স জানা থাকলে পরে চট চট করে আমি ওই ব্রাঞ্চের বিভব পার্থক্য বার করে ফেলতে পারবো। বলছি একে একে সবই। তাহলে এই মূল কারেন্ট আই ইজ ইকাল টু হচ্ছে গিয়ে যে ব্যাটারি যুক্ত আছে ভি ভোল্টের তার ভোল্ট ডিভাইডেড বাই আর টোটাল মানে এই যে পুরো ব্যবস্থাটা আমি সাজিয়েছি একটা জটিল ব্যবস্থা, এই জটিল ব্যবস্থার প্রত্যেকটা রোধকে সমান্তরালে যে আছে শ্রেণীতে যে আছে পুরো করে ক্যালকুলেশন করে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পেলাম সার্কিটটা, সেই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করতে হবে। টোটাল ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স করলে পাবো হচ্ছে গিয়ে মূল আই। এটা যেন গন্ডগোল না হয় অঙ্ক করতে গিয়ে। ভোল্টেজ ড্রপ ভি ইজ ইকাল টু আই আর ওহমের সূত্র, এখান থেকে অনেক সময় আমরা পাবো। ওকে, এখান থেকে এটার জন্ম হয়েছে। এবার দেখা গেল আমি বলছি এটা কেন মজার, সুবিধা কোথায়? এখানে আই কারেন্ট যদি যায় তাহলে দুটো বাহুতে কারেন্ট ভাগ হলো, দেখা গেল এটাতে গেছে হচ্ছে I1। সুবিধাটা কিরকম ভাবে হবে? এটাতে দেখা গেল I1, এটাতে দেখা গেল I2 কারেন্ট গেছে। আই কারেন্ট এখানে এসে দুটো সেপারেট হয়েছে I1 এবং I2। তাহলে আমার টোটাল যে ব্যবস্থাটা আছে, এই যে ব্যবস্থাটা আছে যেটা এখানে, আমরা কি জানি যে সমান্তরালে থাকলে পরে দু ক্ষেত্রেই ভোল্টেজ সেম সেম হয়, সমান্তরাল সমবায়ে থাকলে পরে। যদি তাই হয়, দুজনের মধ্যে বিভব পার্থক্য যদি ভি হয়, তাহলে আমাকে চাই কি এদের দুজনের রেজিস্ট্যান্স কত? তুল্য রেজিস্ট্যান্স হচ্ছে কি R1 ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, যেহেতু দুটো রেজিস্ট্যান্স আছে। তাহলে ভি ইজ ইকাল টু কি লিখবো? আই, কারণ মূল কারেন্ট তো যাচ্ছে আই। তুল্য রেজিস্ট্যান্স এখান থেকে আমি কত ভাবতে পারছি যে এই সার্কিটটার ভিতরে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, তারপরে এখানে একটা রেজিস্ট্যান্স আছে। এটাতে বললাম হচ্ছে ভি, এটাতে বললাম ভি ড্যাশ, এটাকে বললাম ভি, আর এই ব্যবস্থাটার জন্য বললাম ভি ড্যাশ। ওকে, তাহলে ভি ড্যাশ ইজ ইকাল টু আই ইন্টু এটার রেজিস্ট্যান্স। এটার রেজিস্ট্যান্স কি হবে? R1 ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। এইভাবে এক একটা ব্রাঞ্চের বিভব বার করা সম্ভব কারেন্ট জানা থাকলে পরে। কারেন্ট ভাগের নিয়মে কি বলেছিলাম? ইন্ডিভিজুয়াল কারেন্টের ক্ষেত্রে কি বলছি? ইন্ডিভিজুয়াল কারেন্ট মানে এটাতে কত কারেন্ট গেল, এটাতে কত কারেন্ট গেল। যদি আমার ব্রাঞ্চের ভোল্টেজ জানা থাকে, যদি আমার ব্রাঞ্চের ভোল্টেজ জানা থাকে এবং ওই ব্রাঞ্চের রেজিস্ট্যান্স যদি জানা থাকে, তাহলে পরে আইও বার করা সম্ভব। তাহলে এর যদি আমি কারেন্ট চাইছি, দেখা গেল I1 জানা নেই, তাহলে I1 ইজ ইকুয়াল টু ভোল্টেজ অফ দিস ব্রাঞ্চ বা পোটেনশিয়াল ডিফারেন্স অফ দিস ব্রাঞ্চ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স অফ দিস ব্রাঞ্চ। বোঝা গেল কি বললাম? ওই ব্রাঞ্চেরই পোটেনশিয়াল ডিফারেন্স ওই ব্রাঞ্চেরই রোধ দিয়ে ভাগ দিলে আমি পুরো ওই ব্রাঞ্চটার শুধুমাত্র ওর কারেন্ট কত বার করতে পারি। আর একটা কি শিখিয়েছিলাম? যে দুটো ব্রাঞ্চে এখানে মূল কারেন্ট আছে। এটা মুছি, একই জিনিস উদাহরণ নিয়ে বারবার বললে পরে হয়তো চোখে ডিস্টার্ব করবে। দেখো এটাকে একটু খেয়াল রেখো, বারবার অঙ্ক করতে হেভি সাহায্য করবে। এই বেসিক কনসেপ্ট গুলো থাকলে পরে যতই জটিল সার্কিট হোক না কেন অঙ্ক করতে সমস্যা হওয়ার কথা নয়। আমি কি বলছি যে দেখা গেল এখানে আই কারেন্ট আসছিল এবং এটা দুটো ব্রাঞ্চে ভেঙেছে। আর জটিল গেলাম না, এটাই বানালাম। তাহলে মূল কারেন্ট আসছে হচ্ছে আই, দুটোতে ভেঙে এটাতে দেখা গেল হয়তো I1 কারেন্ট গেছে, এটাতে গেছে হয়তো I2, এটাতে বললাম R1, এটাতে বললাম R2। ব্যাটারি যুক্ত আছে ভি, এরকম ভি ভোল্টের ব্যাটারি যুক্ত আছে। তাহলে আই এর ক্ষেত্রে কি বলেছিলাম? I1 ইকুয়ালস টু মূল কারেন্ট। এবার যে ব্রাঞ্চের কারেন্ট বার করছি সেই ব্রাঞ্চের কিন্তু রেজিস্ট্যান্স বসবে না, বসবে উল্টোটার রেজিস্ট্যান্স। বোঝা গেল কি বললাম? তাহলে উল্টোটার রেজিস্ট্যান্স বসবে। উল্টোটা যদি রেজিস্ট্যান্স বসায় তাহলে আমি চাইছি কার? এর I1 চাইছি। তাহলে মূল কারেন্ট উল্টোটা রেজিস্ট্যান্স মানে কি বসবে? R2 ডিভাইডেড বাই, এই তো দারুন, R1
প্লাস আর। দেখো চট করে একদম বেরিয়ে যাবে যে ওই ব্রাঞ্চে কারেন্ট কত। আই টুর ক্ষেত্রে ঠিক উল্টো হবে, আই টু ইজ ইকুয়াল টু আই ইন্টু আর ওয়ান ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু। মুছে দিচ্ছি। চলো, যদি ভি বার করতে হয়, ভোল্টেজ, ভোল্টেজ তো প্যারালালে তো কোনো পরিবর্তন আসে না, তাহলে সার্কিটটাকে একটু চেঞ্জ করি। একদম, ভোল্টেজের ক্ষেত্রে আমাকে দুটো রেজিস্ট্যান্স সাজালাম এখানে সিরিজে, এটাকে বললাম আর ওয়ান, এটাকে বললাম আর টু, এটাকে বললাম ভি ওয়ান, এটাকে বললাম ভি টু, মানে ওদের ভিতরে যে ভোল্টেজ ড্রপ হয়েছে। তাহলে ভি ওয়ান ইজ ইকাল টু কি হবে, মূল ভোল্টেজ জানা থাকতে হবে, ভি ইন টু আর ওয়ান বাই আর ওয়ান প্লাস আর টু। ভি টু ইজ ইকাল টু কি হবে, ভি টু ইজ ইকাল টু ভি ইন্টু আর টু ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, মাথায় ঢুকলো? যার যার বার করছি তারই রেজিস্ট্যান্স, কারেন্টের ক্ষেত্রে উল্টোটা রেজিস্ট্যান্স হয়। আর লাস্ট লাস্ট যে জিনিসটা মাথায় রাখলে পরে ঝামেলা একদম খতম, সেটা হচ্ছে যদি ব্রাঞ্চে একাধিক দিকে কারেন্ট ভাঙে, এখানে যেমন এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছি কোথাও রেজিস্ট্যান্স দুটো রেখেছি, তাই না কি? এবার যদি একের অধিক রেজিস্ট্যান্স থাকে, যদি একের অধিক রেজিস্ট্যান্স থাকে, যদি সার্কিট ব্যবস্থায় দেখা যায় যে দুটো নয় তিনটে আছে রেজিস্ট্যান্স, তিনটে রেজিস্ট্যান্স সাজালাম, এটাই আমাদের আজকে লাস্ট ইন্ট্রোডাকশনের পর্বটাতে। এবার ঢুকে যাবো একটা পর একটা অঙ্ক, ফটাফট ফটাফট করব। কতটা সহজ লাগবে দেখো। হলো, এখানে কারেন্ট যাচ্ছে হচ্ছে কি আই, আই ভাঙবে না, ভাঙবে না, ভাঙবে। সমান্তরালে আছে, এটাকে নাম দিলাম আই ওয়ান, এটাকে নাম দিলাম আই টু, এটাকে নাম দিলাম আই থ্রি। ভি দেখালাম না কারণ আমার সূত্রতে ভি এর প্রয়োজন নেই। বাট নিয়ম হচ্ছে গিয়ে মূল কারেন্ট যেটা আসছে সেটা আনুপাতিক ভাগাহারের নিয়মে ভাগ যাবে প্রত্যেকটা ব্রাঞ্চে। কি রকম? প্রথমে যদি বলি আই ওয়ান, দ্বিতীয়টাকে যদি বলি আই টু, তাহলে আই ওয়ান ইজ টু আই টু ইজ টু আই থ্রি ইকুয়ালস টু ওয়ান বাই আর ওয়ান ইজ টু, সরি, 1 by R2 is to 1 by R3। এই অনুপাতে প্রত্যেকটা ব্রাঞ্চে কারেন্ট ভাঙবে। এবার আমি একটা উদাহরণ ছোট্ট করে বলে দিই, মানে অনেকের এটা দেখার পরেও মাথায় ঢোকে না, যে কারণ রেসিপ্রোকাল আকারে আছে তো 1 by 1 by করে আছে, অনেকে পাজল হয়ে যায়। আমি ধরে নিলাম এখানে ভ্যালুগুলো হচ্ছে 2, 3 আর 6, একটা অঙ্কে মনে হয় এটা আছেও। তাহলে 1/2 is to 1/3 is to 1/6। কি করতে হয় এক্ষেত্রে? পুরো সমীকরণটাকে 6 দিয়ে গুণ করলে পরে আনুপাতিক ভাগাটা সরল হয়ে যায়। তাহলে 6 দিয়ে গুণ করলে এটা কত হয়ে যাবে? 2 3 6 is to 3 2 6 is to 6 1 6। তাহলে 3:2:1 অনুপাতে ভাঙবে। এবার লিখবার সময় যেন খেয়াল থাকে যেটা রিপ্রেজেন্ট করছে I1 কে, এটা রিপ্রেজেন্ট করছে I3 কে, এটা রিপ্রেজেন্ট করছে I2 কে। ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জায়গাটাতেই ভুল করে বসে আর উত্তর মেলাতে পারে না। সরল তো হয়ে গেল, সরল হয়ে যাওয়ার পর আমি কার বার করছি, মানে করে কি, এটা কি I1 এর ভ্যালু কত ছিল? 1 ওহম, হাফ বা 2 ওহম ছিল, কিন্তু এর আনুপাতিক ভাগাহার কত? 3। ক্যালকুলেশন করার সময় 2 বসিয়ে দিয়ে ক্যালকুলেশন শুরু করে দেয়, খেয়ালই করে না যে I1টাতে পাচ্ছে ও 3। কি বললাম বোঝা গেল? যেমন আমি যদি বলি যে 11 অ্যাম্পিয়ার কারেন্ট এসছে, তাহলে এ ভাগে কত পাচ্ছে? 3 ডিভাইডেড বাই এদের যোগফল, 3 আর 2 5, 1 6, এটা 6 অ্যাম্পিয়ার বললে ভালো হতো। তাহলে 6 অ্যাম্পিয়ার যদি কারেন্ট যাচ্ছে, কার? I1টা। রেজিস্ট্যান্স কত ছিল? 2 ওহমটা, ঠিক না? তাহলে 6 6 কাটলে ওখানে গেল 3। আচ্ছা, তারপরেরটাতে কত পাবে? 6 যেহেতু রেখেছি মানে ওই 2 3 একই আসবে, 2 3 3 2 একই আসবে। তো চলো, ইন্ট্রোডাকশনে বোঝানো গেল। প্রথম কোশ্চেনটা হচ্ছে, সার্কিটটা হচ্ছে এটা। সার্কিটের ভিতরে দেখতে পাচ্ছি এখানে 12 ওহমের একটা রেজিস্ট্যান্স আছে, এখানে 6,
তার সাথে একটা শ্রেণী সমবায়ে 3 ওহম রেজিস্ট্যান্স আছে, আবার যাওয়ার পর 12 আর 4 ওহমের দুটো রেজিস্ট্যান্স আছে, ঘুরিয়ে গিয়ে ব্যাটারিতে প্রবেশ করেছে। এই হচ্ছে পুরো সার্কিট ব্যবস্থা। সার্কিটের তুল্য রেজিস্ট্যান্স বার করো, একে একে করবো আমরা আবার সবাই একসাথে, ঠিক আছে? এক ধাপ করবো, রেজাল্ট, তারপর সার্কিটের মোট প্রবাহ কত, তাহলে এই দুটো কোয়েশ্চেন ফার্স্ট, তারপরে প্রত্যেকটাতে পরের গল্প। চলো শুরু করো, আগে নিজে ট্রাই করো। তারপরে যদি সার্কিটে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি দুটো প্যারালাল আছে, প্যারালালের উপরে রুলস কি, P1, এটাকে নাম দিলাম P1 আর P1। আর P1 হচ্ছে গিয়ে 12 ইন্টু 6 শর্টকাট, 12 প্লাস 6 মানে হচ্ছে 18, 6 দিয়ে কাটলাম 3, 3 4 12, কত সহজে বেরিয়ে গেল। ওই জন্য বলা হয়েছিল মুখস্থ রাখতে। এখান থেকে এটাকে নাম দিলাম হচ্ছে RP2, রেজিস্ট্যান্স অফ প্যারালাল সেকেন্ড। RP2 ইজ ইকুয়াল টু আবার সেই একই 12 গণিত 4, কারণ এখানে 12 আছে, এখানে 4 আছে, ডিভাইডেড বাই 12 আর 4 কত হয়, 16 নাকি? তাহলে 4 4 16, 4 3, তাহলে এখানে আছে 3 ওহম, এটা হচ্ছে 4 ওহম। সার্কিটটাকে যদি আমার সুন্দর করে আঁকা হয়, তাহলে এখান থেকে বেরিয়ে আসলো হচ্ছে 4, ওখানে 3, আর এই 3 নিজে একটা বসে আছে, মানে সিম্পল। একটা আছে হচ্ছে 4 ওহম, তারপরে একটা হচ্ছে 3 ওহম, তার সাথে আবার একটা 3 ওহম শ্রেণী সমবায় আছে। তাহলে এদের তুল্য রেজিস্ট্যান্স আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু কি হবে, এদের 3 জনের যোগ, যেহেতু শ্রেণী সমবায় আছে, 4 আর 3 7, 7 আর 3 10 ওহম। ভোল্ট কত আছে, 10 ভোল্টের ব্যাটারি যুক্ত আছে। কারেন্ট আমাকে চাইছে I ইজ ইকুয়াল টু কি জানি আমরা, V ইজ ইকুয়াল টু IR, I ইজ ইকুয়াল টু V বাই আর V কত 10, আর কত 10, কেটে গেলে হয় কত 1 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের দুটো কোশ্চেনের উত্তর বার করতে ক্ষণিকের টাইম লাগলো। আমি তো ব্যাখ্যা করতে করতে গেলাম, কেউ যদি মনোযোগ দিয়ে বসে করে, যে ট্রিক্স গুলো শিখিয়েছি, যে শর্টকাট মেথড গুলো আছে, ওগুলো যদি অ্যাপ্লাই করে কেউ, ক্ষণিকের মধ্যে হয়ে যাবে। সেকেন্ড পার্টটা আমি নিজের মতো করে ফার্স্ট একটা করা, এটাকে মুছি। আচ্ছা দেখো, সেকেন্ড পার্টটাও কত সহজে করা সম্ভব। মানে সেকেন্ড পার্টটা কিন্তু একটা অঙ্ক নয়, দেখতে গেলে অনেক কটার অঙ্কের সময়, মানে একদম সমষ্টি হয়ে বসে আছে। প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্যে প্রবাহ মাত্রা, প্রত্যেকটা ব্রাঞ্চের ভোল্টেজ ড্রপ, মানে কোশ্চেনটা এমনই করা আছে যে যত রাজ্যের কোশ্চেন করা যেতে পারে একটা সার্কিট থেকে, সবটাই কভার হচ্ছে না? কম্বিনেশন অফ রেজিস্ট্যান্সের যতগুলো আর কি দিতে পারে, প্রতিটা ব্রাঞ্চে, এই ব্রাঞ্চের প্রবাহ বলো, ওই ব্রাঞ্চের বিভব পার্থক্য বলো, আমি সবটা কভার করে দিয়েছি। তাহলে একটা যদি কেউ মনোযোগ দিয়ে দেখে, তাহলে তার ক্ষেত্রে কিন্তু আর এই কম্বিনেশন অফ রেজিস্ট্যান্সের দ্বিতীয় অঙ্ক আর কোনো কিছুতে চিন্তা করার দরকার নেই, যতক্ষণ না নেক্সট স্টপেজে না যাচ্ছি। তাহলে এখানে কি হলো, ফার্স্ট কারেন্ট আমার এখানে কত আসছে, ভালো করে খেয়াল করো, কারেন্ট আসছে, দুটোতে ভাগ হবে। আমি বললাম, এটাতে বললাম হচ্ছে I12, কেন নাম দিলাম I12, চোখে যেন গন্ডগোল না হয় তাই। দ্বিতীয়টার কারেন্টকে নাম দিলাম I6, বোঝাতে পারলাম কি বললাম? বেশ, কি শিখিয়েছিলাম, I12 ইজ ইকুয়াল টু, তাহলে কি হবে, I ইনটু যার চাইছি তার উল্টোটার রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই দুজনের যোগফল, মানে কত, 12 আর 6 18। মূল কারেন্ট কত 1, 6 বাই 18, 3 6 18, মানে কত হলো 1/3 অ্যাম্পিয়ার। বোঝা গেল না? I6 সমান কত, মানে 1 অ্যাম্পিয়ার, যার চাইছি তার উল্টো, মানে 12 ডিভাইডেড বাই 18, 6 দুগুণে 12, 3 6 18, মানে 2/3 অ্যাম্পিয়ার। ক্রস চেক সকল সময় করা দরকার। ক্রস চেক কেন করা দরকার বলছি, অঙ্ক করতে করতে পরীক্ষার হলে অনেক অঙ্ক আমরা করি, তো সাথে সাথে ক্রস চেক না করলে পরে ঠিক মাথায় ঢুকে না যে আমি আদৌ ঠিক আছি না আছি। বোঝা গেল? ক্রস চেক কি করলাম, এই দুটোকে যদি যোগ করি, 1/3 প্লাস 2/3 মানে কত হচ্ছে, দেখো 1 হচ্ছে, 1/3 প্লাস 2/3 মানে হচ্ছে 3/3, মানে 1 অ্যাম্পিয়ার। বোঝা গেল?
তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, প্রত্যেকটা ব্রাঞ্চের ভিতরে যে কারেন্ট দুটো আছে সে দুটোতে দেখতে পেলাম একটাতে যাচ্ছে হচ্ছে 1/3 অ্যাম্পিয়ার, একটাতে হচ্ছে গিয়ে 2/3 অ্যাম্পিয়ার। ঘুরিয়ে যখন ওরা আবার মূল স্রোতে ফিরবে তখন কত কারেন্ট যাবে, আবার ঘুরিয়ে 1 অ্যাম্পিয়ার, মানে এখানে আবার ঘুরিয়ে 1 অ্যাম্পিয়ার। শ্রেণী সমবায়ে যখন কারেন্ট যায় তখন কারেন্ট কি ভাঙে, শ্রেণী সমবায়ে গেলে পরে তো কারেন্ট ভাঙবে না। তাহলে এই যে 3 ওহম রেজিস্ট্যান্স আছে, 3 ওহম রেজিস্ট্যান্সে কারেন্ট কত হবে ঘুরিয়ে, 1 অ্যাম্পিয়ারই হবে, তাই নয় কি? আবার 1 অ্যাম্পিয়ার পৌঁছাবে হচ্ছে এদের দুজনের মধ্যেখানে, আবার সমান্তরাল সমবায় হলে আবার ভাঙবে। তাহলে দ্বিতীয়র ক্ষেত্রে I12, তাহলে এটাকে নাম দিলাম I12 ড্যাশ, I12 ড্যাশ, এটাকে নাম দিলাম হচ্ছে I12 ড্যাশ, এটাকে নাম দিলাম হচ্ছে I4 ড্যাশ। I12 ড্যাশ মানে কি হবে, মূল কারেন্ট, কারণ 1 অ্যাম্পিয়ার কারেন্টই মূলে যাচ্ছে, ইনটু হ্যাঁ 4/16, উল্টোটার রোধ 4 ডিভাইডেড বাই 12 আর 4 16, তাহলে 4 4 16 মানে হচ্ছে 1/4। I4 ড্যাশ মানে হচ্ছে 1 ইন্টু 12/16, তাহলে 4 3 12, 4 4 16 মানে হচ্ছে 3/4। ক্রস চেক, 1/4 প্লাস 3/4 মানে হচ্ছে গিয়ে 1, 1/4 প্লাস 3/4 মানেও কিন্তু হচ্ছে এলসিএম হচ্ছে 4, উপরেও 4, 4 4 কাটলো হলো 1 অ্যাম্পিয়ার। মানে আমার অঙ্ক সব দিক থেকে ঠিক, ক্লিয়ার, কোনো ভুল কিছু না। এবার একটা অংশ বাকি আছে, সেটা হচ্ছে প্রত্যেকটা পার্টের ভোল্টেজ ড্রপ। এটা লেখা কমপ্লিট, তাহলে মুছে দিই, লেখো। আমি বলি এইখানে পুরো ব্যবস্থাটাকে যদি খেয়াল করি, এটাকে আগে মুছছি কারণ যা তা অবস্থা হয়েছে। এটা না বুঝলেই হতো, আমার তো ডাটা থাকলো না। আমি চাইছি এখানে কারেন্ট কত আছে, 1 অ্যাম্পিয়ার, তাই তো? কারেন্ট হচ্ছে কি 1 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার, খুব ভালো করে খেয়াল করো। তাহলে 1 অ্যাম্পিয়ার কারেন্ট এদিকে কতটা ভেঙেছে, আমি একটা আগে বোঝাই, বাকিটা তোমরা করতে পারবে। এখানে কারেন্ট ভেঙেছে কত, কত হয়েছে এটা, 12/, এখানে কারেন্ট হচ্ছে 1/3, এখানে 2/3। এবার যদি বলি যে এর, যেটা একজন বলছিল V ইজ ইকাল টু I ইন্টু R, এবার I এর জায়গায় কি লিখবো, I12, R এর জায়গায় কি লিখবো, রেজিস্ট্যান্স অফ 12, মানে ভ্যালু যদি বসাই এখানে হচ্ছে 1/3, আর V ইজ ইকাল টু IR, আর হচ্ছে গিয়ে 12, তাই তো? তাহলে হচ্ছে 4 ভোল্ট। দেখো ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে কি V12 নাম দিলাম, যেহেতু 12 নাম্বার রেজিস্ট্যান্স তাই V12। এবার 6 এর করি, V6 আগে প্রথমটা শেখায়, যেটা জেনারেলি সবাই পড়ে। ওতে কারেন্ট কত, 2/3, রেজিস্ট্যান্স ওর কত 6, 3 দুগুণে 6, 4 ভোল্ট, তাহলে এটা 4 ভোল্ট, এটা 4 ভোল্ট। ব্যাপারটা কেন হলো, সমান্তরাল সমবায়ে থাকলে পরে বিভব ড্রপ হয় না, দুজনের জন্য একই ভোল্টেজ ড্রপ দেখাবে, এ যা পাবে ও তাই পাবে, সমান্তরাল সমবায়ের নিয়মই তাই। এ যদি 4 হয় তো ও 4, তারপরে যদি আরো থাকতো সেও 4 পেত। ওকে, এটা তো গেল নর্মাল। এবার আমার মেথডে যদি আসি, শর্টকাটে যদি আসি, তাহলে কি হবে, মুছি তাহলে এটাকে, মাথায় ঢুকেছে এটা না, থাক, কালার চেঞ্জ করে আর একটা করে দিই। যদি অন্য মেথডে করি, যেটা আমরা করে অভ্যস্ত, তাহলে অভ্যস্ত করার জন্য কি করতে হবে, একটা সহজ উপায়। তাহলে এটা গেল একটা, কিন্তু যেটা আমাদের, আমি যেটা নিয়মটাকে ফলো করি,
যেটা কিনা শর্টকাট, এখানে কিন্তু একটু বড় হলো কারণ দুটো দুটো বার হচ্ছে, হোক, কিন্তু পরবর্তীকালে হেল্প করবে, প্রচন্ড হেল্প হবে। যখন জটিল সার্কিট হয়ে যাবে, ছোট্ট একটা টুকরো চাইবে না, তখন অনেক বেটার হবে। বোঝা গেল? এবার যদি বলি তাহলে আমাকে যেটা করতে হবে, এই পুরো ব্যবস্থাটার তুল্যরোধ কত, এই ব্যবস্থাটার তুল্যরোধ কত ছিল এই প্যারালাল দুটো? 12 × 6 ডিভাইডেড বাই 12 প্লাস 6 কত হচ্ছে? 12 × 6 ডিভাইডেড বাই 12 প্লাস 6 মানে হচ্ছে 18। তাহলে 12 × 6 ডিভাইডেড বাই 18, 6 3 18, 3 4 12, ঠিক? তাহলে 4 ওহম। তাহলে এইটা ভালো করে খেয়াল করো, এইটাকে আমি এরকম লিখতে পারি, পারি কি পারি না? যে এরা দুজনে মিলে একটা 4 ওহম রেজিস্ট্যান্সের ব্যবস্থা তৈরি করেছে, ঠিক? ক্লিয়ার? এরা দুজনে মিলে একটা 4 ওহম রেজিস্ট্যান্সের ব্যবস্থা তৈরি করেছে। ওকে, তাহলে এই 4 ওহম রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কারেন্ট কত যাচ্ছে? 1 অ্যাম্পিয়ার। কেন? কারণ এখন তো আমি তো ব্রাঞ্চে ভাবছি না, একটাই ভাবছি। তাহলে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যদি এই ব্যবস্থাটার ভিতর দিয়ে পাস আউট হয়ে থাকে, তাহলে ভোল্টেজ ড্রপ এই দুই মাথায় কত? ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর, তাই না? ভি ইজ ইকুয়াল টু আই কত? 1, আর কত? 4। এ দেখো 4 ভোল্ট। তাহলে হয় এটা, নয় ওটা। এটাতে হলে কি হলো? স্পেসিফিক এক এক জনার হচ্ছে, মাথায় কোনো চাপ নেবার দরকার নেই। ওটাতে কি হবে? ওরও একটা আগে তুল্য রোধ বার করে নিয়ে আবার তার মধ্যে ভ্যালু বার করতে হবে, যেটা যার পছন্দ সেই মেথড সে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এটাও একটা মেথড, এটাও একটা মেথড। সমান্তরাল সমবায়ে ভোল্টেজ সবাই একই পায়, শ্রেণী সমবায়ে প্রবাহ মাত্রা সবাই একই পায়। তাহলে প্রথমটা তো বার করে দিয়েছি, লিখে নাও। আমি তো বলবো যে দুটোকেই একসাথে অর দিয়ে লিখে রাখো প্রথম অঙ্কটাতে অন্তত পক্ষে। তাহলে পরে এখানে একটা জিনিস বোঝা গেল, মুছি, মুজলাম। আচ্ছা, এবার খেয়াল করো যে কারেন্ট পৌঁছালো 1 অ্যাম্পিয়ার, গোটা ব্যবস্থাটাতে দৌড়াচ্ছে, এখানে ভেঙেছিল মধ্যেখানে, ভাঙার পর যখন দ্বিতীয়টাতে আবার গেল, অর্থাৎ এখানে যখন আবার পৌঁছালো, আবার 1 অ্যাম্পিয়ারই কারেন্ট পাচ্ছে। এখানে রোধ কত আছে? 3 ওহম। তাহলে পরে এখানে ভোল্টেজ 3, V3, পোটেনশিয়াল ডিফারেন্স এটা V3, V3 ইজ ইকুয়াল টু I ইনটু R। I কত? 3, হ্যাঁ, I কত? I হচ্ছে 1, R কত? 3। তাহলে এখানে হচ্ছে গিয়ে 3 ভোল্ট এনার্জি ডিস্ট্রয় হবে ব্যাটারির শুধুমাত্র ওই 3 ওহম রেজিস্ট্যান্সকে চালনা করার জন্য। তাহলে এখানে কত নষ্ট করেছি? 4। এখানে কত করলাম? 3। লাস্টেরটাই কিছু কাজ করব না। কেন? টোটাল আমি মেলা বেরিয়েছিলাম 10 টাকা নিয়ে। কত নিয়ে বেরিয়েছিলাম? 10 টাকা। প্রথমে 4 টাকা খরচা করে দিয়েছি, পরে 3 টাকা খরচা করেছি, পকেটে ক টাকা আছে? 3 টাকা। তাহলে লাস্টে সমান্তরাল সমবায় আছে, মানে প্রত্যেকে পাচ্ছে কত করে? 3 ভোল্ট। এরকম তো পরীক্ষার খাতায় লেখা যাবে না। যদি ঠিক মারা অঙ্ক থাকে বা গোল করার ব্যাপার থাকে তাহলে তো হয়ে গেল এটাই। ফার্স্টে খরচা করেছি 4, তারপরে খরচা করেছি 3, 7 টাকা খরচা হয়ে গেল, টোটাল এনার্জি পড়ে থাকলো কত? 3। হতে পারে। আর যদি মেথডিক্যালি আসি, কি করব? এই দুটো রেজিস্ট্যান্সের রোধ তুল্য রোধ কত? 12 গণিত 4 ডিভাইডেড বাই 16, 12 প্লাস 4 মানে 16, 4 4 16, 4 3, তাহলে হচ্ছে গিয়ে 3 ওহম। ভি লাস্টেরটা কি নাম দিই? ওটা কিছু তো নাম দেওয়ার নেই। V3 ধরো ভি ড্যাশ ইজ ইকুয়াল টু I ইনটু R। তাহলে I কত? 1, আর কত? 3। 3 কত হলো? 3 ভোল্ট। দেখেছো? তাই হলো, এখান থেকেও 3 ভোল্ট এসেছিল, ওখান থেকেও 3 ভোল্ট এসছে। মাথায় ঢুকলো কি বলতে চাইলাম? তো শর্টকাটের ভিতরেও আরো ছোট ছোট কিছু ট্রিক্স আছে, শর্টকাট আছে, যেগুলোকে অ্যাপ্লাই করলে আরো টাইম কমানো যায়। আরো এমন টাইম আসবে, অঙ্ক দেবো, তোমরা সার্কিটটা দেখে খাতা পেন ইউজ না করে শুধু চোখে দেখেই ক্যালকুলেশন করে ফেলবে যে কোথায় কার কি রেজিস্ট্যান্স হয়ে আছে। এখন শুরুতে এতগুলো নিয়ম দেখছো, দুটো একটা অঙ্ক করেছো, আরো যতটা টাইম যাবে আস্তে আস্তে মনে হবে যেন চোখে দেখেই আমি ক্যালকুলেশন করে ফেলবো যে কোথায় কি আছে। ওকে, লেখো এটাকে। চলো, তারপরে নিয়মের একটা গোটা টেবিল আছে, বহুবার আমি বলেছি, আমি আর বলতে পারছি না, পজ করে দেখে নিও। যেটা এইখানে স্লাইডের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে এটা ইম্পর্টেন্ট।
এটাকে নিয়ে একটু কথাবার্তা না বললেই নয়। চলে আয় বাবু তু। এই দেখা যায়, দেখা যাচ্ছে, বাহ সুন্দর দেখা যাচ্ছে। শুরু করি। এই যে ব্যবস্থাটা আছে, আমি তোমাদেরকে টাইম দিলাম যে পেন খাতা কিছু ইউজ না করে শুধু চোখে দেখে ক্যালকুলেশন করে ফেলো যে ওর রেজিস্ট্যান্স কত আছে। চলো করো। খাতায় সার্কিটটাকে এঁকে নাও, খাতায় ফার্স্টে সার্কিটটাকে আঁকা হয়ে যাবে। না না না, ওটা ছিল হচ্ছে গিয়ে প্রত্যেকটা যদি একই রেজিস্ট্যান্সের হয় আছে, কিন্তু এখানে ব্রাঞ্চের সাথে আবার ব্রাঞ্চ আছে যুক্ত হয়েছে, এই দুটো প্যারালাল, তার সাথে একজন আছে, তার সাথে আর একজন আছে, তার সাথে আর একজন আছে। ওটাতে ছিল কি সিম্পল যদি এরকম হয়, এই 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 কোনো বাঁধা ছাতা কিছু নাই, শুধু এদের, তখন ওটা হবে। এবং প্রত্যেকে আবার আর 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 হতে হবে, এন খানা থাকলে আর বাই এন। তাহলে আমি যেটা বলছি যে পুরো সার্কিটটাকে তোমরা আঁকো খাতাতে সুন্দর করে, খাতা পেনে কোনো ক্যালকুলেশন বিনা এই পুরো ব্যবস্থাটা রেজিস্ট্যান্সটাকে বার করার চেষ্টা করো। নিজের ক্ষমতাটা তো যাচাই হবে যে পারছি কি পারছি না, কত দূর কি হলো। চলো করো, করি তাহলে। যারা যারা পেরেছো, কেউ পেরেছো দেখো। অঙ্কটা এদিক থেকে শুরু করব না, এই রুলসের ভিতরে লেখা আছে, বসে বসে অত বোকার কোনো যুক্তি হয় না বলে আমি দিলাম না। পজ করবে, পুরো স্ক্রিনটাকে জুড়ে লিখবে। এই দিক থেকে সলিউশন হতে, অর্থাৎ দূরবর্তী প্রান্ত থেকে ক্যালকুলেশন করতে করতে নিকটবর্তী প্রান্তে আসবে, এটা হচ্ছে রুলসের ভিতরে লেখা আছে। তাহলে ক্যালকুলেশন হবে কোথায়? দূর থেকে। আসি এবার শর্টকাট ট্রিক্সে। কি শিখিয়েছিলাম? দুটো রেজিস্ট্যান্স যদি প্যারালালি থাকে তাহলে কি লিখেছিলাম? R1 ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। আর একটা শিখিয়েছিলাম R ইকুইভ্যালেন্ট ইজ ইকাল টু R বাই N, যদি n সংখ্যক প্যারালালি থাকে। তাহলে এখানে দেখো দুটোটাও তো একটা সংখ্যা, সংখ্যা কি সংখ্যা না? তাহলে এই যে 1 ওহম আর এখানে 1 ওহম কিসে আছে? সমান্তরাল সমবায়ে আছে। হলো? তাহলে ওদের যদি রুলসে আনি R ইকুইভ্যালেন্ট ইজ ইকাল টু কি হবে? কি হবে? R ডিভাইডেড বাই n যদি লাগাই তাহলে R কত? 1। এটা কত? 1 ডিভাইডেড বাই 2 মানে কত হলো? হাফ। তাহলে এদের দুজন মিলে তৈরি করলো কত? হাফ। এই হাফ আবার যখন একের সাথে যোগ হলো কত হলো? 3/2। হাফ প্লাস 1 মানে 3/2। হাফ প্লাস এটা যখন যোগ করছি, কারণ শ্রেণীতে আছে, তাহলে হলো কত? 3/2 ওহম। তাহলে পুরো ব্যবস্থাটাই এখন হয়ে গেল কত? 3/2 ওহম। ক্লিয়ার? মজাখানা দেখো এবার। এটা যদি 3/2 হয় তাহলে এটাও 3/2, এটা যদি 3/2 হয় তো এটাও 3/2, এটা যদি 3/2 হয় তো ওটাও 3/2। এবার আসো দ্বিতীয় পর্যায়ে। হলো, একটা পর্যায়ে সেরেছি। এটা 3/2, এটা 3/2, এটাকে মুছি, নোংরা করে ফেলেছি। এটা 3/2, এটা 3/2 লিখে দিচ্ছি যে এইটা হচ্ছে 3/2, এটা হচ্ছে 3/2। এরা দুজন কিসে আছে? প্যারালালে। প্যারালালের আবার নিয়ম কি? R বাই N। সংখ্যা কটা আছে? দুটো। সংখ্যা কটা আছে? দুটো। তাহলে R এর ভ্যালু কত? 3/2 ডিভাইডেড বাই 2 মানে কত হবে? R বাই 2 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 3/4। এরা দুজন জন্ম দেবে কাকে? 3/4। না মাথায় ঢুকলো না? 3/2 রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই 2, উল্টে গেলে পরে হচ্ছে 3/2 গণিত হাফ মানে হচ্ছে 3/4 জন্ম দিল। তাহলে এটা যদি 3/4 হয় তাহলে এটাও 3/4 হলো। মুছি এটাকে। আচ্ছা, 3/4 সাথে যদি 1 যোগ করি, দেখো আবার একটা শ্রেণী সমবায় যুক্ত আছে। 3/4 সাথে যদি 1 যোগ করি কত হয়? 7/, ভেরি গুড। তাহলে এইটাকেও যদি যোগ করে দিই তাহলে পুরো ব্যবস্থাটা এখন হয়ে গেল কত? 7/4। ভালো করে তাকিয়ে দেখো তো, এটাও তাহলে 7/4, এটাও 7/4, সিমিলারিটির অঙ্কর মতো। তাহলে 7/4 7/4 কিসে আছে? প্যারালালে। প্যারালালের রুলস কি বলেছি? 7/4/2 মানে 7/8, তাই না? না দেখাতে হবে?
বাই 2 উল্টে দিলে পরে হচ্ছে কি এর সাথে 2 গুণ হবে, মানে হচ্ছে 7/8 হলো না। এদের দুজন থেকে জন্ম নিল কি 7/8, এর সাথে 1 যোগ আছে, তাহলে 7/8 প্লাস 1 মানে কত? হয়ে গেল, কাহিনী খতম। তাহলে 7/8 প্লাস 1, তাহলে হচ্ছে 8 নিচে থাকলো, 7 গুণে 14, 15, 15/8 ওহম। বলেছিলাম যে এবার দেখো ঠান্ডা মাথায় যদি ভাবা যায়, একটা 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 করে যদি পিছাতে থাকি, কোনো কিছুই ক্যালকুলেশন করার প্রয়োজন পড়বে না। ওকে, তো চলো হলো, চলো নেক্সট যাই। এবার তো এটা তো পুরো হালুয়া লাগবে আশা করি। হ্যাঁ, তা আমি একটা কাজ বলি, যে দুটো জিনিস শুধু বার করো, আবার প্রত্যেকটা প্রবাহ, ভোল্টেজ, ড্রপ, আচ্ছা করো সবাই, এটা করো 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 করো। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি আমরা বার করি, এখানে টোটাল ব্যবস্থাটা ভালো করে তাকিয়ে দেখো। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ফার্স্ট কোশ্চেন আছে মনে হয় তুল্য রোধ, হ্যাঁ সার্কিটের তুল্য রোধ। এটা কত? 5 আর 3 8। এটা কত? এটা কত শিখিয়েছি কি? R1 ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, মানে 12 ইন্টু 6 ডিভাইডেড 12 প্লাস 6 মানে 18। তাহলে 12 ইন্টু 6 ডিভাইডেড বাই 18, 3 6 18, 3 4 12, 4 আচ্ছা, তাহলে এই দুটো মিলিয়ে কত হলো 4, এ কত 4 ও 4, 4 প্লাস 4 কত 8, তাহলে এটাও 8 এটাও 8, সমান্তরালে দুজন 8 8 আছে, তাহলে এক একজন কত হবে 8/2, R/N মানে 8/2 মানে 4। তাহলে ইকুইভ্যালেন্ট বোঝা গেল না, গেল না? তাহলে 8/2 মানে হচ্ছে 4, গোটা ব্যবস্থাটা রেজিস্ট্যান্স হচ্ছে 4 ওহম। দেখো চোখের পলকে হয়ে গেল, হলো না? বারবার বারবার আমি একটা কথা বলছি, আমাকে ফলো করো, যদি না খেয়াল করতে পারছো আবার ভালো করে খেয়াল করো আমাকে, কারণ যে মেথড আমি এগাবো ওটা ফাস্টেস্ট মেথড। হলো 4 ওহম রেজিস্ট্যান্স গেলে, এবার কারেন্টের কথা যদি বলি, এরা কিসে আছে, তারপর কি আছে সার্কিটের মোট কারেন্ট V ইজ ইকুয়াল টু IR, তাহলে I ইজ ইকুয়াল টু কি V/R, V হচ্ছে গিয়ে 12, R হচ্ছে 4, ভাগ করলাম 3 অ্যাম্পিয়ার, হয়ে গেল, বুঝে দিলাম। হ্যাঁ নাও চলে এসছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি কারেন্ট যাচ্ছে, মূল কারেন্ট হচ্ছে 3 অ্যাম্পিয়ার, মূল কারেন্ট সার্কিটে দৌড়াচ্ছে হচ্ছে গিয়ে 3 অ্যাম্পিয়ার, আর এটাও রাখার দরকার নেই। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে গিয়ে 4 ওহম, তাহলে পুরো ব্যবস্থাটা রেজিস্ট্যান্স হচ্ছে গিয়ে 4 ওহম। আর কি চেয়েছে? প্রত্যেকটি রোধের মধ্যে দিয়ে প্রবাহ, চলো আসো ফার্স্টে। 3 অ্যাম্পিয়ার কারেন্ট যখন সম্মুখীন হচ্ছে, উপরের পার্টটার রেজিস্ট্যান্স কত হয়েছিল 8, নিচের পার্টটার রেজিস্ট্যান্স হয়েছিল 8 ওহম, রাইট? তাহলে যখন দুটো সমান রোধের সম্মুখীন হবে প্যারালালি, তাহলে এখানেও যা কারেন্ট এখানেও তাই কারেন্ট হবে। রেশিও কি হবে? 1:1 রেশিওতে ভাঙবে, তাহলে প্রথম জন কত পাবে 1/2, নিচের জন কত পাবে 1/2, আনুপাতিক ভাগাহার হিসাবে। তাহলে কারেন্ট আছে 3 অ্যাম্পিয়ার, এ পেলে হচ্ছে কি 1/2 অংশ, তাহলে 3 গণিত 1/2 মানে কত হলো 1.5, 3 গণিত হাফ মানে হচ্ছে 1.5, তাহলে এদিকে কারেন্ট গেল কত 1.5 অ্যাম্পিয়ার, এদিকে কারেন্ট গেল কত 1.5 অ্যাম্পিয়ার। খেয়াল দেখো ভালো করে, নিচে আছে যে দুটো রোধ 3 আর 5, তারা শ্রেণী সমবায়ে আছে, তাহলে প্রথম জন যদি 1.5 অ্যাম্পিয়ার, দ্বিতীয় জন 1.5 অ্যাম্পিয়ার, গল্প করার দরকারই নেই। তাহলে আমরা প্রত্যেকটা রেজিস্ট্যান্সের প্রবাহ মাত্রা পেয়ে গেছি। এবার চলে আসো এখানে, মুছি 1.5 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকেছে এখানে, ভাগ হচ্ছে কোথায় 6 আর 12তে, শিখিয়েছি কি I6 ধরো, I6 ইজ ইকুয়াল টু I ইনটু কি শিখিয়েছি, যার কারেন্ট তার উল্টোটা 12 ডিভাইডেড বাই 12 আর 6 18, ভেরি গুড। এটা কত 3/2 গণিত 12 ইন্টু 18, 12/18, তাহলে 3 6 18, 6 দুগুণে 12, 2 1 কে 2 মানে 1 অ্যাম্পিয়ার। আচ্ছা নিচেরটা কি বার করবো? একদম করবো না, দুজন বসে আছে, একজন যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট পেয়ে থাকে, নিচের জন বাকিটা পেয়ে থেকেছে, তাহলে দেড়ের মধ্যে একজন পেয়েছে 1, তাহলে নিচেরটা হচ্ছে 0.5, তাহলে এদিকে হচ্ছে গিয়ে 0.5 অ্যাম্পিয়ার আর এদিকে হচ্ছে গিয়ে 1 অ্যাম্পিয়ার।
দুজন জুড়ে গিয়ে আমার মূল স্রোতে ফিরে গেছে, মানে আবার 4 ওহম যে আছে সে কত অ্যাম্পিয়ার পাবে? 1 অ্যাম্পিয়ার পাবে। বুঝে 1.5 পাবে, হ্যাঁ একদম 1.5 অ্যাম্পিয়ার পেলো। ভাল লাগছে? বোঝা যাচ্ছে? খুব হার্ড কিছু? একদম হার্ড নয়। মুছে দিয়ে এটা। এবার একটা জিনিস বাকি আছে, ভোল্টেজ। চলো একটু শর্টকাটে চটাচট করি। ফার্স্ট ভোল্টেজ ভোল্টেজ ভোল্টেজ, এটার ভোল্টেজ চাইছি 3 এর। ভি ইজ ইকাল টু আই, আর কত হবে? আই কত এখানে? 1.5 ইন্টু 3, 1.5 ইন্টু 3 কত হচ্ছে? কারণ কি বলেছিলাম, ভোল্টেজ অফ ব্রাঞ্চ ইজ ইকাল টু ভোল্টেজ অফ কারেন্ট দিস ব্রাঞ্চ ইন্টু ভোল্টেজ রেজিস্ট্যান্স অফ দিস ব্রাঞ্চ। তাহলে এই 3 এর ক্ষেত্রে যদি বলি, কালারটা চেঞ্জ করি, তাহলে চোখ গুলাবে না। কি কালার নেই? এই কালার। যদি এর ক্ষেত্রে করি 3 ওহমের ক্ষেত্রে, তাহলে কি বলবো? V3 বলি। V3 ইজ ইকাল টু আই ইন্টু আর। আই কত যাচ্ছে? 3/2। আর কত আছে? 3। তাহলে হলো কত? 9/2, মানে হচ্ছে 4.5। চলো 5 এর ক্ষেত্রে যদি করি V5, তাহলে 3/2 ইন্টু 5, তাহলে হচ্ছে 15/2, মানে হচ্ছে 7.5। দেখো দেখি যোগ করলে পরে ঠিক বেরোচ্ছে কিনা। 7.5 আর 4.5 যোগ করলে 12 আসছে। তাহলে দেখো শুরুতে দুজনে সমান্তরালে 12 ভোল্ট 12 ভোল্ট করে পাচ্ছে। এখানে লিখতে পারি 12 ভোল্ট, এখানেও লিখতে পারি 12 ভোল্ট। কেন? কারণ সমান্তরালে আছে। 12 ভোল্ট আবার গিয়ে পৌঁছালো এদের কাছে, দুজনেই 12 ভোল্ট করে পাচ্ছে। এবার পেলেও ওদের ক্ষেত্রে ভি কত? আমি কি শিখিয়েছিলাম, দুটো এতে তোমরা করতে পারো, ভোল্টেজ ফারাক হিসাবে আর নাহলে 12 ভোল্ট হিসাবে নিয়ে করো। ওই দুজনের তুল্য রোধ কত? এই দুজনের তুল্য রোধ কত? এদের দুজনের তুল্য রোধ কি করি? 6 গুণিত 12 ডিভাইডেড বাই 6 প্লাস 12। 6 গুণিত 12 ডিভাইডেড বাই 6 প্লাস 12, মানে হচ্ছে কত? 18। তাহলে 6 গুণিত 12 ডিভাইডেড বাই 18, মানে হচ্ছে কত? 318, 3 4 12। হলো কত ওহম? 4 ওহম। এদের দুজনের রেজিস্ট্যান্স কত? 4 ওহম। কারেন্ট কত গেছে এদিক দিয়ে? কারেন্ট কত গেছে এদিক দিয়ে? 1.5 না, 1 তো গেছে এর, আর 1. তাহলে 1.5 অ্যাম্পিয়ার গেছে মোট প্রবাহ। বাস, তাহলে কি করব? এটা কি বেরোলো রে ভাই? ওহম। তাহলে ওখানে বার করছে হচ্ছে ভি। ভি ইজ ইকাল টু আই ইন্টু আর। আই কত? আই হচ্ছে 1.5, মানে 3/2 করি। 3/2 গণিত আর কত? 4। তাহলে কাটো 2, 3 দুগুণে কত হলো? 6 ভোল্ট। হলো না? হলো না? 6 ভোল্ট। কারেন্ট কত গেছে? 1.5। 4 ওহমের ভিতর দিয়ে যদি কারেন্ট যায়, মানে যদি এর ক্ষেত্রে করি, এর ক্ষেত্রে, তাহলে 4 ওহমের ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে কত? 1.5 অ্যাম্পিয়ার। V4 is equal to I into R. I into R. I কত আছে ভাই? 3/2। রেজিস্ট্যান্স কত? 4। তাহলে 2 দুগুণে 6, মানে 6 ভোল্ট। তাহলে দেখো 12 ভোল্ট গিয়ে দুজনের সমান ভাগ হওয়ার কথা ছিল, তাই হয়ে গেছে 6 ভোল্ট 6 ভোল্ট করে পেয়ে গেছে। তাহলে প্রত্যেকের রেজিস্ট্যান্স, প্রত্যেকটা রেজিস্ট্যান্স বলছি, প্রত্যেকের প্রবাহ, প্রত্যেকের ভোল্টেজ, আর যা যা লাগতে পারে সব কিছু এখানে একদম ক্লিয়ারলি সব বলে দিলাম। ওকে, চলো নেক্সট। এই সার্কিটটাকে দিলাম হোমওয়ার্ক, লিখে রাখো। সার্কিটটাকে এঁকে রাখো, একই কন্ডিশন সব কটাকে। চটাপট চটাপট লেখো। চলো নেক্সট। এখানে যে রুলস আছে, দারুণ রুলস। দারুণ মানে দারুণ। কি? হেডিং করো খাতায়, পোটেনশিয়াল মেথড। কি মেথড? পোটেনশিয়াল মেথড। না, হোয়াট ইজ পোটেনশিয়াল মেথড? পুরো সার্কিট ব্যবস্থাটার ভিতরে যদি আমরা দেখতে পাই যে কোথাও তার লেগে আছে, তার, সিম্পল তার, কোনো রেজিস্ট্যান্স যুক্ত নেই, এমন যদি হয়, তাহলে ওইটার রেজিস্ট্যান্স আমরা কিছু ধরবো না। তার আগে যে বিভব আছে সেই বিভবটাকে ওর ক্ষেত্রে ক্যালকুলেট করা হবে। কি বলছি না বলছি একটু জটিল, যতক্ষণ আমি ছবিতে না দেখাচ্ছি। রুলস নাম্বার 2। রুলস নাম্বার 2 হচ্ছে গিয়ে, যে যে জাংশন আছে বা কর্নার আছে বা পয়েন্ট আছে, তাদের ভোল্টেজ গুলোকে আমরা আগে ডিফাইন করব। কিভাবে? যদি তার যুক্ত থাকে তাহলে তার ভোল্টেজটাকে নিয়ে
আর না হলে পরে সিম্পলি যে ভোল্টেজ দেখতে পাচ্ছি সেই ভোল্টেজে। কোনোটা যদি দেখি যে ভোল্টেজ খুঁজে পাচ্ছি না, তাহলে একটা নতুন করে নাম দেবো এক্স ওয়াই জেড, কিছু একটা নাম দেবো, দিয়ে সার্কিটটাকে আগে সাজাবো। সাজানোর পরে আমি যে যে পয়েন্টগুলো ডিফাইন করেছি সেই পয়েন্টগুলোকে আমি একটু সরে দাঁড়াই, এখানে নিয়মগুলো লেখা আছে, পজ করে নিয়ে এই নিয়মগুলোকে পর লিখবে। তাহলে যে যে নতুন ভোল্টেজ এলো সেই পয়েন্টগুলোকে আগে খাতায় ডিফাইন করব, একটা অঙ্ক দেখালে সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যাবে কি বলছি না। তো এইখানে আছে নিয়ম, আর দেখি নিয়ম নতুন কিছু আছে কিনা, না নেই। তাহলে পজ করো, লেখা হয়ে গেল, ঠিক আছে, দেখে নিও, বসে সুন্দর করে এই রুলস গুলো কিন্তু লিখো, না লিখলে বোগাস হয়ে যাবে ব্যাপারটা। তাহলে রুলস এখানে লিখলাম, চলো নেক্সট কোশ্চেনে যাই। একটা দেখাই আগে কি হবে সিস্টেম। এই যে গোটা সার্কিট ব্যবস্থাটা আছে, এই সার্কিটের ভিতরে আমাদের কাজ হচ্ছে গিয়ে তুল্য রোধ বার করা। এখন পর্যন্ত যত কটা অঙ্ক পরপর করতে থাকবো সবকটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স করবো, কারণ আই বার করা, ভি বার করা, প্রত্যেকটা পার্টে ওটা আমাদের কাছে জলখাবার হয়ে গেছে, হয়নি? হয়েছে তো? বেশ, চলো। আর 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 তিনটে রেজিস্ট্যান্স আছে। এখানে এ পয়েন্টের বিভব আমি ধরে নিলাম ভি, আর বি পয়েন্টের বিভব আমি ধরে নিলাম 0। তাহলে এইটা যদি 0 হয়, এখানে দেখো কোনো রেজিস্ট্যান্স আছে নেই, তাহলে এটা যদি 0 হয় তাহলে এটা কি হবে 0। এটা যেহেতু ভি, যেহেতু তার দিয়ে যুক্ত আছে, তাহলে এটাকেও ধরবো ভি। মাথায় ঢুকলো? খুব সিম্পল। এ মতো অবস্থায় যদি এমন কোনো জাংশন আমি খুঁজে পাই যেখানে না আমি ভি লিখতে পাচ্ছি না আমি ও লিখতে পাচ্ছি, হবে, আজকেরই অঙ্কের ভিতরে আছে, তাহলে সেটাকে ধরে নেবো এক্স কিংবা ওয়াই কিছু একটা পয়েন্ট দিয়ে। খাতায় কি করব দেখো, কি মজার, মানে দারুণ এটা। এ পয়েন্ট লিখবো, এখানে বি পয়েন্ট লিখবো, ওকে, পয়েন্ট লিখবো না, ডাইরেক্ট ভোল্টেজ দিয়ে করি। এখানে লিখবো ভি ভোল্ট, এখানে লিখবো 0 ভোল্ট। হলো না হলো না? এবার একটা একটা করে রেজিস্ট্যান্স ধরবো। ফার্স্ট এটা, এই রেজিস্ট্যান্স কার কার মাঝে জোড়া আছে? ছবি কি বলে? ভি আর 0 দিয়ে দাও, যেমন ছবি তোমাকে বলছে। দ্বিতীয় রেজিস্ট্যান্স এটা কার কার মাঝে জুড়ে আছে? 0 আর ভি এর মধ্যে, দিয়ে দাও যেমন ছবি তোমাকে বলে তেমন। তারপরে রেজিস্ট্যান্সটা কার কার মধ্যে জুড়ে আছে? ভি আর 0, যেমন বলছে তেমনই করে দাও, দুঃখ দিও না কাউকে। হ্যাঁ, যেমন যেমন বললো। আর 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 তিনটে আর যদি সমান্তরালে থাকে, কি শিখিয়েছি? ভেরি গুড। আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু আর বাই এন ফর্মুলা যদি লাগায়, তাহলে 3 জন আছে মানে আর বাই 3। কিছু কঠিন? কিচ্ছু কঠিন নেই। আমি এখানে, চলো নেক্সট। এই সার্কিটটাকে যদি দেখি, নিজেরা একবার ট্রাই করবে না, এটাকে করে দিই তারপরে ট্রাই করো। এটাকে ধরে দিই, এটাকে ধরলাম ভি, এটা যদি ভি ধরি তার দিয়ে জোড়া, এটা কি হবে? ভি। এটাকে ধরেছি 0, তাহলে এটা 0। তারপরে আর যেতে পারছি না কারণ রেজিস্ট্যান্স আছে, তারপরে এদিকেও যেতে পারলাম না, রেজিস্ট্যান্স আছে, এদিকেও যেতে পারলাম, তাহলে এটাকে ধরলাম এক্স। কটা পয়েন্ট আছে? 3টে। সাজাই, ভি আর ও হচ্ছে লাস্ট পয়েন্ট, রাখলাম, মধ্যেখানে নাম দিলাম এক্স। এবার কাজ কি হবে? প্রত্যেকের রেজিস্ট্যান্স কিন্তু আর, ঠিক আছে, এখানে নোংরা হয় বলে আমি তো লিখিনি। আর 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 হলো সব আর। এবার একটা একটা করে ধরি। এই দুজন শ্রেণী সমবায়ে যুক্ত আছে পরপর, মাঝে তো কোথাও তো পটেনশিয়ালের কোনো ব্যাপার কিছু নেই, বা জাংশন তো তৈরি হয়নি। জাংশনে আমি বলেছি ভোল্টেজ খুঁজতে, যদি সরল একটা তারের ভিতরে দুটো রেজিস্ট্যান্স থাকে তার ভিতরে কোনো পয়েন্ট আমি খুঁজতে যাব না। বুঝা গেল? তাহলে এই যে দুটো আর আর আছে, এরা কার কার মাঝে আছে? ভি আর 0-র মধ্যেখানে, দিয়ে দাও যেমন বললো দিলাম। তাহলে এখানে একটি আর, এখানে একটি আর, শেষ এই দুটোর কাজ। চলে আসে, এই রেজিস্ট্যান্সটা কার কার মাঝে আছে? ভি আর এক্স এর মধ্যে, ভি আর এক্স এর মধ্যে, তাহলে এখানে দেখতে পাচ্ছি একটা রেজিস্ট্যান্স যুক্ত আছে। তারপরে এই রেজিস্ট্যান্সটা কার মধ্যে আছে? এক্স আর 0-র মধ্যে, দিয়ে দাও এক্স আর 0-র মধ্যে। তারপর দেখো এখানে একটা রেজিস্ট্যান্স আছে, কার মধ্যে আছে? এক্স আর 0-র মধ্যে। ও বাবা, সমান্তরালে আবার আছে, তাহলে
এক্স আর জিরোর মধ্যে আরো একখান রেজিস্ট্যান্স আছে। হয়ে গেল। কাকে কাকে নিয়েছি আর তো কাজই করছে না। এইটা নিয়েছি নিইনি, এটা আছে এক্স আর ভি এর মধ্যে, এক্স আর ভি, এক্স আর ভি, এক্স আর ভি। তাহলে এখানে একটা সমান্তরাল আসতে চাইছে, তাই না? আচ্ছা, আবার দেখতে পাচ্ছি ভি আর জিরোর মধ্যেখানে একটা টু আর আছে, ভি আর জিরোর মধ্যেখানে আবার একটা দেখতে পাচ্ছি, দুজন জুড়ে আছে রেজিস্ট্যান্স আর এবং আর, সব বাই হচ্ছে আর। তাহলে এইটাকে এরকম রেখেও করা যাবে, আর নাহলে পরে আর একটু সুন্দরও লিখতে পারো, যেমন ধরো এরকম করে দিতে পারো, করলে নিচের দিকেরটার জন্য সেম হলো। তাহলে এর কাজ আর এর কাজ করে নিলাম, মধ্যেখানে দুজন সমান্তরালে আছে, একটা ছোট্ট দাগ বার করলাম, এখান থেকে যেটা আছে সমান্তরালে একটা, সমান্তরালে আর একটা, এই জাংশন থেকে আবার বেরিয়েছে সমান্তরালে একটা। এটা অপশনাল, কেউ যদি মনে করে যে এরকম পুনরায় আবার সুন্দর করে সাজাবো সাজাবো, নাহলে ওখান থেকে আরামসেই করা যায়। প্রত্যেকের ভ্যালু কত আর, আর লিখছি না, বেকার নষ্ট করে লাভ নাই। আচ্ছা দেখো মুখে মুখে, এই দুটো কি আর, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি আর বাই টু। তাহলে এই দুটো রেজিস্ট্যান্স কত হলো, তাহলে এটা হচ্ছে আর বাই টু, এটাও আর বাই টু। কালারটা চেঞ্জ করি, আমার চোখ মুখ গুলিয়ে যাবে নাহলে। এখান থেকে জন্ম নিলে হচ্ছে আর বাই টু, এখান থেকেও জন্ম নেবে হচ্ছে আর বাই টু। এখান থেকে কি জন্ম নেবে, টু আর, এরা শ্রেণীতে আছে, তাহলে কি হলো টু আর। তাহলে সমীকরণ এখন সার্কিট এখন কেমন দাঁড়ালো, এখানে হচ্ছে টু আর, এখানে হচ্ছে কি আর বাই টু, আর এখানে হচ্ছে টু আর। না 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 না, আর বাই টু আর বাই টু শ্রেণী সমবায় দুজন যুক্ত আছে, তাহলে হয়ে যাবে আর, আর বাই টু এটা, আর বাই টু এটা শ্রেণীতে আছে, তাহলে যুক্ত হয়ে গেল, তাহলে হলো কত আর। এটা তাহলে সার্কিটটা হলো এই, এখানে হচ্ছে এই, এখানে হচ্ছে এই, এখানে কত টু আর, এখানে কত আর, এখানে কত টু আর। আর করার দরকার আছে, হ্যাঁ তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, কালার চেঞ্জ করো, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 1 বাই আর ইকুইভ্যালেন্ট is equal to 1 by 2r plus 1 by r plus 1 by 2r। আচ্ছা, তাহলে এদের এলসিএম করলে কত হয়, 2r, 2r এর জন্য এখানে হলো 1, r এর জন্য হলো এখানে 2, 2r এর জন্য হলো এখানে 1, হলো কত 4, তাহলে 4 বাই 2r, 2 2 তাহলে থাকলো 2, তাহলে r ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু r বাই 2। সহজ না কঠিন, মেথড ফলো করলে পরে সহজ না কঠিন, অবশ্যই সহজ। নেক্সট যায়, চলো নেক্সট। এই যে ব্যবস্থাটা আছে, আমি 2 মিনিট টাইম দিচ্ছি, করো। এই যে সার্কিটটা আছে গোটাটা, সার্কিটটা যেটা দেখতে পাচ্ছ, ওকে, সার্কিটের ব্যবস্থাটার মধ্যে এইখানে যে এ আর বি পয়েন্ট যে দুটো আছে না, এ আর বি পয়েন্ট যে দুটো আছে, সেই এ বি পয়েন্টের মধ্যে তুল্য রোধ আমাকে বার করতে হবে। এ আর বি পয়েন্টের মাঝে, এ আর বি পয়েন্টের মাঝে আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে হবে। তাহলে করি, এইটাকে ধরলাম ভি, এটাকে ধরলাম এ, ছেড়ে দাও, এটাকে ধরলাম বি। এটা যদি বি হয়, তার দিয়ে যুক্ত আছে মানে এটা কি বি, এটা যদি বি হয় তার দিয়ে যুক্ত আছে মানে এটা কি বি। এই কালারটা চেঞ্জ করি, এটা বি, এটা বি, এটা তার দিয়ে যুক্ত আছে মানে এটা কি বি, এটা কিছু যুক্ত নাই, মাঝে এখানে আসতে পারছে না, এখানে নাম দিলাম এক্স। তাহলে কটা পয়েন্ট পেলাম, এ বি আর এক্স। এ আর বি হচ্ছে টার্মিনাল পয়েন্ট, এ আর বি হইল টার্মিনাল পয়েন্ট, এক্স হচ্ছে মিডল পয়েন্ট। চলো একটি একটি করে দেখি।
ফার্স্ট হচ্ছে গিয়ে এই রেজিস্ট্যান্সটাকে খতম করি। কার কার মধ্যে আছে? এক্স আর এর মাঝে একটি রেজিস্ট্যান্স বসে আছে, দিলাম ভ্যালু কত সববার আর, তাহলে টেনশন নেওয়ার দরকার নেই। এই রেজিস্ট্যান্সটাকে হাত দিই, কার কার মাঝে আছে? বি আর এক্স, বি আর এক্স এর মধ্যেখানে আর একটা রেজিস্ট্যান্স বসে যাবে। এই রেজিস্ট্যান্সটাকে দেখি বি আর এক্স এর মধ্যে বসে আছে, তাহলে সমান্তরাল সমবায় একটা দিয়ে দিলাম, বি আর এক্স এর মধ্যে আবার একটা। এই রেজিস্ট্যান্সটা দেখি বি আর এক্স এর মধ্যে বসে আছে, তাহলে এই বসে আছে বি আর এক্স এর মধ্যে। কেমন বোঝা গেল? তাহলে সার্কিটটা দাঁড়ালো এই তিনটে সমান্তরাল সমবায়ে বসে আছে আর একজন শ্রেণী সমবায়, আর 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 তিনটে আর যদি করি r/3, এটা হচ্ছে আর। তুল্য ব্যবস্থাটা আবার কি রকম দাঁড়ালো? একটা হচ্ছে আর আর একটা হচ্ছে r/3। আর আর r/3 যদি শ্রেণী সমবায় আছে যুক্ত করলে পরে কত হবে? 4r/3। আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 4r/3। কোন মেথডটা বেশি ভালো, পোটেনশিয়াল ডিভাইড না আগের যে মেথড গুলো করছি কোনটা? আসল কথা বলতে গেলে দুটোরই ইউজ দু জায়গায় ভালো। বোঝা গেল কি বলতে চাইলাম? তো এরকম তার থাকতে হবে তবে গিয়ে এই ব্যবস্থা হবে। ওটাতেও করা যাবে, প্রত্যেকটাতে এক্স এ বি সব ধরে নিয়ে আরামসে করা যায়। ভালো সহজ লাগছে? বাহ, ভেরি গুড। এটাকে করো। এখানে পয়েন্ট দুটো কে কে আছে? পয়েন্ট আছে হচ্ছে কি এখানে এ বিন্দু, এখানে বি বিন্দু। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করো ঝটপট ঝটপট। চলো হয়েছে সবাই? আচ্ছা দেখি, এটা যদি বি হয়, এটা বি নয়, এটা যদি এ হয় কেউ কিছুই নয়, এটা যা পরিস্থিতি। তাহলে এটা যদি বি হয় এটাকে নাম দিলাম এক্স, এক্স যদি হয় এটা তাহলে এক্স। এই একটি বাহু আছে যাতে কোনো রেজিস্ট্যান্স নাই, তাই না? এই একখানা বাহু আছে যাতে কোনো রেজিস্ট্যান্স নেই, বাকি হলে সব কটাতে রেজিস্ট্যান্স মোটামুটি আছে। ওকে, তো চলো পয়েন্ট কটি? দুইটি, এ বি আর এক্স। এ বি হচ্ছে টার্মিনাল পয়েন্ট, টার্মিনাল পয়েন্ট সাজালাম এ আর বি, মধ্যেখানে দিলাম এক্স, একটা একটা করে। এইটার যদি কথা বলি তাহলে কার মধ্যে আছে? বি আর এক্স এর মধ্যে কে আছে? সবাই আর আছে তো? হ্যাঁ, দেখবার দরকার নেই, তাহলে আর। এটা যদি কথা বলি এ আর এক্স এর মধ্যে দিয়ে দিলাম। এইটা যদি কথা বলি এ আর এক্স এর মধ্যে প্যারালাল। এটা যদি কথা বলি এক্স আর বি এর মধ্যে, ও এক্স আর বি এর মধ্যে, এক্স আর বি এর মধ্যে, এক্স আর বি। আচ্ছা এক্স আর বি এর মধ্যে, চলো উপরে দিদি দেখতে ভালো লাগবে, এটা থাক এখন আর দিচ্ছি না। এটা যদি কথা বলি এ আর বি এর মধ্যে, একখানি আছে দিদি, এটা বেরিয়ে আছে যখন ফ্যাঁচকা। এই ছবিটাকে সুন্দর করে যদি আঁকি, এখানে সমান্তরাল সমান্তরাল, তারা আবার শ্রেণীতে, সমান্তরাল সমান্তরাল, তারা আবার শ্রেণীতে। হলো? তাহলে এই দুটো আঁকা হয়ে গেছে, তাই না? আর এখানে একজন বসে আছে পুরো ব্যবস্থাটার সাথে সমান্তরালে। এই হচ্ছে আমার সার্কিট। আর 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 এটা কত? r/2। এটা কত? r/2। দুজনে যোগ করলে কত? আর। উপরটা হয়ে গেল আর, নিচেরটা হয়ে গেল আর, দুজনে মিলে আবার r/2। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। কত ফাস্ট, কতটা ফাস্ট করা যায়, যায় না? অথচ এই অঙ্কই পরীক্ষার হলে দেখে কত ছেলে ঘাবড়ে যায় যে এটা কি করে হবে, কেমন করে করব, ত্রিভুজ চলে এসছে, চতুর্ভুজ চলে এসছে, কিন্তু কিছু কঠিন, কিছু কঠিন নয়। যাই নেক্সট। এটার ক্ষেত্রে যদি করি, এটাকে আমি আবার করি কারণ এখানে রেজিস্ট্যান্স গুলো একটু আলাদা আলাদা রকম সাজানো আছে। চলো এটা যদি ভি হয়, কালার চেঞ্জ করি ফার্স্টে, কালার চেঞ্জ। এটা যদি ভি, এটা ভি হলে পরে এইখানে হলো ভি, বেশ হলো। এটা যদি ভি হয় তাহলে এটা ভি, কারণ সিম্পল সিম্পল তার। এটা যদি জিরো হয় তাহলে এটা জিরো, সুন্দর। এটা যদি জিরো হয় তাহলে এটা জিরো,
এটা পার করতে পারছে না, রেজিস্ট্যান্স আছে, এটা পার করতে পারছে না, রেজিস্ট্যান্স আছে, এটা বাস, আর কোনো দিকে পার করার কিছু নাই। পয়েন্ট কটা আছে? V0। এক্সট্রা পয়েন্ট আনতে হলো? ও না, এক্সট্রা কোনো পয়েন্ট আনতে হলো? তাহলে করে একটা একটা করে কটা পয়েন্ট? মাত্র দুটো পয়েন্ট, ভি আর আন্ডা। এই রেজিস্ট্যান্সটা বলি যদি 6 ওহম ভি আর 0-র মধ্যে দিয়ে দিলাম। এবার কিন্তু রেজিস্ট্যান্স লিখতে লিখতে থাকবে, নাহলেই ভুল হয়ে যাবে। এই রেজিস্ট্যান্সটার কথা যদি বলি কার কার মধ্যে? ভি আর 0-র মধ্যে 2 ওহম করে দিলাম। এই রেজিস্ট্যান্সটা যদি কথা বলি কার কার মধ্যে? 0 আর ভি এর মধ্যে কে আছে? 1 ওহম। এ তো সব সমান্তরালে হয়ে যাচ্ছে। এটা কত ছিল? 2 ওহম। এটা 1 ওহম। এই রেজিস্ট্যান্স যদি করতে বলি 12 ওহম, 12 ওহম V0, চলো দিয়ে দাও। 12 ওহম। আর কেউ পড়ে আছে? এই যে একখানা পড়ে আছে মধ্যে, এখানে 4 ওহম ভি আর 0-র মধ্যে। বাহ, 4 ওহম। তাহলে কটা হলো? 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। ভুল কিছু হয়নি, সব ঠিকই আছে। চলো 1/R ইজ ইকাল টু 1/12 প্লাস 1/6 প্লাস 1/2 প্লাস 1/1 প্লাস 1/4। এলসিএম 4 3 12, 6 2 12, 2 2 12। এলসিএম হইতাছে 12। 12-র জন্য এখানে কত আসলো? 1। 6-এর জন্য কত আসলো? 2। 2-এর জন্য কত আসলো? 6। 1-এর জন্য কত আসলো? 12। 4-এর জন্য কত আসলো? 3। চলো যোগ করো। 12 আর 6 18, 18 আর 2 20, 20 আর 2 20 আর 3 23, 23 আর 1 24। তাহলে হলো 24/12, 24/12। 12 দুগুনি 24, তাহলে 2 ওহম হয়ে গেছে। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত? 2 ওহম। হ্যাঁ, আর ইকুইভ্যালেন্ট, হ্যাঁ ঠিকই বলছে। আর 1/R ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে 1/R ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে 2। তাহলে আর ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে 1/2। থ্যাংক ইউ। হলো? নেক্সট, এই সার্কিটটার ভিতরে যদি খেয়াল করি, এই সার্কিটে প্রদর্শিত বর্তনীতে এ বি বিন্দুর মধ্যে কোথায় এ কোথায় বি, কোথায় এ কোথায় বি, এই যে এ বিন্দু, এটা বি বিন্দু। এটা যদি বি হয় তো এটা বি, এটা যদি বি হয় তো এটা বি, এটা যদি বি হয় তো এটা বি, সব বি হয়ে গেল। এখানে মাঝখানে পড়ে যাবে শুধু একা। কটা পয়েন্ট? দুটো পয়েন্ট, এ আর বি। আমি শুধু সাজিয়ে দিচ্ছি, ক্যালকুলেশন তোমরা করো। এ বির মধ্যে কজন? দুটো পয়েন্ট, মানে সবাই সমান্তরাল হবে, হাতই করবো না। 2 2 2 আর 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 2 2 2 আর আর আর। তাহলে 2 2 সমান্তরালে যদি ভাবি, আরে করি, 1/R ইকুইভ্যালেন্ট ইজ ইকাল টু 1/2 প্লাস 1/2 প্লাস 1/1 প্লাস 1/1। তাহলে 1/2 1/2 মানে হচ্ছে কি 1, আর 1 প্লাস 1 মানে হচ্ছে, হ্যাঁ, তাহলে 2। আর এলসিএম যদি হয় 2, খুব শর্টকাট হয়ে গেল। হাফ আর হাফ যোগ করলে কত হয়? 1। আর 1 1 যোগ করলে কত হয়? হ্যাঁ 2। 2 আর 1 হচ্ছে কত? 3। হবে না? এলসিএম করে যদি করি, এলসিএম যদি করি তাহলে 2, 2 এর জন্য হলো 1, 2 এর জন্য হলো 1, 1 এর জন্য হলো 1, 1 এর জন্য হলো 1। না, এলসিএম 2 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 দুগুণে 4 5 6, তাহলে হলো কত? 6/2। 6/2 মানে কত? 3। বেশি ফাস্ট করে ফেলছি, স্লো যাবো, খুব ফাস্ট হয়ে যাচ্ছে আমি। চলো স্লো করছি, স্লো 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 স্লো। আর বেশি নেই, হয়ে এসছে আমাদের। এ আর বি এর মধ্যে সব সমান্তরালে বলছো দুটো পয়েন্টের ভিতরে, এটা তো ঠিক। চলো, 1/R ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 1/2R প্লাস 1/2R প্লাস 1/R প্লাস 1/R। ওকে, এলসিএম হচ্ছে 2R। 2R এর জন্য হলো 1, 2R এর জন্য হলো 1,
আর এর জন্য হলো 2, আর এর জন্য হলো 2, তাহলে উপরে হলো 2 দুগুণে 4, একে 5, একে 6, 6/2r। তাহলে আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 2r/6, তাহলে হলো 3, মানে r/3। আর তো কোনো কিছু প্রশ্ন নেই, পুরো সিস্টেমটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে r/3। ওকে, চলো নেক্সট। নেক্সট আর কিছু নেই? ঠিক আছে, খুব ভালো। তাহলে এই ছিল হচ্ছে গিয়ে পুরো ব্যবস্থাটার উপরে কিভাবে শর্টকাট ওয়েতে হোক, ফাস্ট ভাবে কিভাবে আমরা করতে পারি। আজকে মেথড শেখালাম হচ্ছে কটা? দুটো। একটা মেথড তো বলতে পারো আগের দিনে যেটা চলছিল তারই কন্টিনিউয়েশন, আর একটা নতুন মেথড শিখলাম, পোটেনশিয়াল ডিভাইস মেথড। পোটেনশিয়ালকে আমরা ভাগ করছি এ বি সি এক্স বিন্দুতে, তার রেসপেক্টে ক্যালকুলেশন করছি। সামনের দিন ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে যদি ইনফাইনাইট অফ নাম্বার অফ যদি রেজিস্ট্যান্স থাকে, অসীম সংখ্যক অর্থাৎ ল্যাডার কম্বিনেশন যদি থাকে, তাহলে তাকে আমরা কি করে ইউজে নেব, সহজে কি করে তার ক্যালকুলেশন বার করব তার উপর। ওকে, তাহলে চলো, টাটা, বাই বাই।